আমার নাম জয় আর আমার বয়স ২৭ বছর। আমি একজন বিবাহিত পুরুষ, কিন্তু আমার দাম্পত্য জীবন খুবই সমস্যাতে চলছে। আমি বুঝতেই পারি না যে আমার বউয়ের স্বভাব কেমন। আমাদের বিয়ে প্রায় ৫ বছর হতে চলেছে, কিন্তু এই ৫ বছরের মধ্যে আমি ওকে একবারের জন্য বুঝতে পারিনি। মুহূর্তের মধ্যে ওর রূপ পরিবর্তন হয়ে যায়। এটাই কারণ যে আমি খুব সমস্যায় থাকি। আজকে ভাগ্যক্রমে অফিসের বস সমস্ত কর্মচারীকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দেন। এতে প্রত্যেকে খুবই খুশি হয়। আমিও খুশি মনে বাড়ির দিকে এগিয়ে গেলাম, কিন্তু এই জিনিসটা জানতাম না যে আমাকে আবারও দৌড় লাগাতে হবে। আমি মনে মনে ভেবে রেখেছিলাম যে বাড়িতে গিয়ে বউকে কিছু সময়ের জন্য বাইরে ঘুরতে নিয়ে যাব, যাতে ওর সবসময় খিটখিটে ভাব বাইরে যাওয়াতে ভালো হয়ে যায়। আর ওর এই অভিযোগও দূর হয়ে যায় যে আমি ওকে সময়ই দিই না। কিন্তু আমি কি জানতাম আজকে আমার সাথে কি হতে যাচ্ছে? যখন আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম, আমার বউয়ের চিৎকারের আওয়াজ আমার কানে এলো। ও ব্যথা ছটফট করছিল আর সাহায্যের জন্য চিৎকার করছিল, কিন্তু ভাগ্যক্রমে বাড়িতে কেউ ছিল না। আমি দৌড়ে ঘরের মধ্যে গিয়ে দেখলাম আমার বউ মাটিতে পড়ে কান্না করছে। আমি তাড়াতাড়ি করে ওর কাছে গেলাম আর ওকে নাড়া দিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? এরকম ভাবে কান্না কেন করছো? সব ঠিক আছে তো? আমাকে দেখে হয়তো আমার বউ কিছুটা সাহস পেল। তখনও মাথায় হালকা উঠিয়ে অনেক কষ্টে বলল, না আমি ঠিক নেই, আমাকে তাড়াতাড়ি ডক্টরের কাছে নিয়ে চলো, না হলে আমি মরেই যাব। ওর অবস্থা এমন হয়ে গেছিল যেন এখনই ওর দম বেরিয়ে যাবে। আমি কিছুই বুঝতে পারছিলাম না। সকালবেলা তো আমার বউ একদমই ঠিকঠাকই ছিল, আর হঠাৎ করে এখন ওর কি হয়ে গেছে? টেনশনে পড়ে আমি ওকে জিজ্ঞেস করলাম, কিন্তু তোমার হয়েছেটা কি? ও কিছুই বলতে পারছিল না, ব্যাস কান্না করে যাচ্ছিল। ওর এরকম কান্না আমাকে হতবাক করে দিয়েছিল। আমি আমার বউয়ের কান্না দেখতে পারছিলাম না, তাই আমি ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি করে ওকে নিজের কাঁধে উঠালাম আর নার্সিং হোমের দিকে দৌড় লাগালাম। আজকে আমি আরাম করার উদ্দেশ্য নিয়ে বাড়িতে এসেছিলাম আর ভেবেছিলাম কিছু সময় বউয়ের সাথে কাটাবো, কিন্তু সবকিছু ওলটপালট হয়ে গেছে। আমি ১৫ মিনিটের রাস্তা ৫ মিনিটে পৌঁছে গেলাম। নার্সিংহোমে পৌঁছাতে ওর অবস্থা দেখে ডক্টর তাড়াতাড়ি করে ভর্তি করে নিল। আমি নার্সিংহোমের করিডোরে উদ্বিগ্ন হয়ে হাঁটাহাঁটি করছিলাম। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে হঠাৎ করে আমার বউয়ের হয়েছেটা কি। সকালে যখন আমি কাজে যাচ্ছিলাম তখন তো ও একদমই ঠিক ছিল। এখন হঠাৎ করে ওর এরকম কান্না করা আর কষ্টে বারবার এটা বলা যে আমাকে নার্সিংহোমে নিয়ে চলো, এসব আমাকে খুবই চিন্তায় ফেলে দিয়েছিল। আমার খুব বেশি টেনশন হচ্ছিল। আমার বাড়ি বা পরিবারেও এমন কেউ ছিল না যে আমাকে এই কঠিন সময় সাথ দিতে পারে। একমাত্র দাদা ছিল, যে অন্য শহরে থাকতো। বাধ্য হয়ে তাকে ফোন করে জানালাম এখানে এই শহরে আমি একলাই ছিলাম, আর সম্পর্কে নামে একমাত্র বউই ছিল। আমি কিছু একটা ভেবে নিজের বউয়ের কেবিনে চলে গেলাম। সামনে আমার বউয়ের মাথা অবধি চাদর দিয়ে ঢাকা ছিল, আর সে ঘুমাচ্ছিল। নার্স সঙ্গে সঙ্গে আমাকে ঘর থেকে বাইরে বের করে দিল আর রেগে গিয়ে বলল, আপনি এই ঘরে আসার সাহস করলেন কিভাবে? আপনার বউয়ের শরীর একদমই ঠিক নেই, আর এই সমস্ত কিছু আপনার কারণেই হয়েছে। আমাদের ভদ্রতা যে আমরা এখন অবধি পুলিশকে ইনফর্ম করিনি। চুপচাপ বাড়ি চলে যান, না হলে আমাদের থেকে খারাপ কেউ হবে না। নার্সের এই কথায় আমি অবাক হয়ে চিন্তায় ডুবে গেলাম। আমি কিছু বলতাম তার আগে নার্স আমার মুখের উপরে দরজা বন্ধ করে দিল। সে পুলিশের নাম নিচ্ছিল। আমার বউয়ের এমন কি অসুখ হয়ে গেছে যে পুলিশকে ইনফর্ম করা হচ্ছে? আর কেন বিনা কারণে আমার বউয়ের অভিযোগ লাগানো হয়েছে? এই জিনিসটা আমার বোঝা আমার ক্ষমতার বাইরে। অনেকক্ষণ চিন্তা করার পরে সিদ্ধান্ত নিলাম আমি বাড়ি চলে যাই। যদি সত্যি পুলিশের মামলা হয়ে যায় তাহলে আমি হয়তো সমস্যায় ফেঁসে যেতে পারি, সাথে আমার চাকরিও বিপদে পড়ে যেতে পারে। এই কারণে আমি সেই নার্সকে বেশি কিছু বলতে পারিনি। কিন্তু আমি এটা জানতাম না যে বাড়ি যাওয়া আমার সবচেয়ে বড় বোকামি প্রমাণিত হয়ে যাচ্ছে। সময় ধীরে ধীরে কাটতে লাগলো আর আমি বাড়িতে এসে গেলাম, কিন্তু তারপরও আমি শান্তি পাচ্ছিলাম না। কেননা যদি আমার শ্বশুরবাড়ি কেউ এসে যায় আর আমাকে জিজ্ঞেস করে ওর কি হয়েছে, তাহলে আমি কি জবাব দেব? তাই এইভাবেই হাতের উপর হাত রেখে বাড়িতে বসে থাকতে পারছিলাম না। আমার খুব অস্বস্তি হচ্ছিল। তাই কিছু সময় বাড়িতে বসে থাকার পরে আবারও আমি নার্সিংহোমের দিকে চলে গেলাম। না জানি আমার বউয়ের কি এমন হয়ে গেছে যে নার্স আমার সাথে এরকম ব্যবহার করছিল। যখন আমি নার্সিংহোমে পৌঁছলাম তখন ডক্টরের সঙ্গে সামনাসামনি হলো। সে আমাকে প্রশ্নবোধক চোখে দেখলো আর বলল, আপনি ময়নার স্বামী না? আমি তাড়াতাড়ি মাথা নেড়ে হ্যাঁ বললাম। তিনি আমাকে নিজের পিছনে আসার ইশারা করলেন আর নিজের কেবিনের দিকে এগিয়ে গেলেন।
এসব যা হচ্ছিল সেটা আমার বোঝার ক্ষমতার বাইরে। এই ডক্টর আমাকে চেনেন কিভাবে? এই জিনিসটা আমার বোঝার ক্ষমতার বাইরে। যাই হোক, আমি নিজের ইমোশনালের উপর কন্ট্রোল করলাম। কেননা আমিও জানতে চাইতাম যে আমার বউয়ের কি এমন অসুখ হয়েছে। আমি ডক্টরের সঙ্গে সঙ্গে গেলে তিনি আমাকে বাইরে বসার ইশারা করে নিজে ভিতরে চলে গেলেন। আমি চুপচাপ সেখানেই বসে রইলাম। সময় কেটে যাচ্ছিল। আমার বসে থাকা 1 ঘন্টা হয়ে গেছে। আর এখন আমার সহ্য শক্তি শেষ হয়ে গেছে। তাই আমি নিজের জায়গা থেকে দাঁড়িয়ে ডক্টরের কেবিনের জানলা দিয়ে উঁকি দিয়ে দেখলাম ডক্টর নিশ্চিন্তে ঘুমাচ্ছেন। আমি অবাক হয়ে গেলাম যে এটা কি ধরনের মশকরা চলছে। আমার মনে হয়েছিল তিনি আমার সঙ্গে কথা বলবেন, কিন্তু আমাকে বাইরে বসিয়ে নিজে ভিতরে ঘুমাচ্ছেন। ডক্টরের এরকম ব্যবহার দেখে আমার খুব রাগ হলো। আমার মন করছিল আমি তার গলা চেপে ধরি, কিন্তু আমি অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করলাম। কেননা যদি এরকম কিছু করতাম তাহলে বিনা কারণে পুলিশে কেস হয়ে যেত। বাইরে থেকে আমি দরজা খোলার চেষ্টা করতে লাগলাম, কিন্তু দরজা খুলছিল না। আমার মন করছিল সবকিছু তছনছ করে দিই, কিন্তু হয়তো এটা সম্ভব ছিল না। আমি একটানা দীর্ঘ নিঃশ্বাস নিলাম আর নিজের উপরে কন্ট্রোল করে ডক্টরের অপেক্ষা করতে লাগলাম। সময় কেটে যাচ্ছিল। প্রায় 2 ঘন্টা পরে ডক্টর সাহেব উঠলেন আর সোজা বাথরুমে চলে গেলেন। আমার এরকম মনে হচ্ছিল যেন আমার সহ্য ক্ষমতার পরীক্ষা নেওয়া হচ্ছে। কিছু সময় পরে ডক্টর সাহেব ফ্রেশ হয়ে আমার সামনে এসে বসলেন। আমি তার দিকে তাকিয়ে বললাম, ডক্টরবাবু, এটা কি ধরনের ব্যবহার? আপনি আমার সাথে এটা কি ধরনের মজা করছেন? যদি আরাম করতেই হতো তাহলে আমাকে ডাকলেন কেন? আমার মনে হচ্ছে সামনে বসা এই ডক্টরকে আমি মেরে ফেলি। সে হালকা হেসে আমার দিকে তাকিয়ে বলল, আমি আপনার এত সময় নষ্ট করে দিয়েছি বলে আপনার খারাপ লাগছে হয়তো। ঠিক সেভাবে যেভাবে আপনি আপনার স্ত্রীর সময় নষ্ট করেছেন। যদি আপনি সময় মতো তাকে হাসপাতালে নিয়ে আসতেন তাহলে আজকে আপনার স্ত্রীর এই অবস্থা থাকতো না। আমি হতবাক চোখে তার দিকে দেখছিলাম। এক মুহূর্তের জন্য আমার মনে হলো আমি তার কথা না শুনে ঘরের মধ্যে চলে যাই, কিন্তু আবার আমি চুপচাপ বসে থাকলাম। কেননা এই লোকেরাই আমার স্ত্রীর চিকিৎসা করছে আর আমাকে তাদের কাছ থেকে জানতে হবে যে আমার বউয়ের কি অসুখ হয়েছে। এরপরে ডক্টর বললেন, কখনো কখনো বাড়ির লোকেদের ভুলের কারণে মানুষ মরেও যায়, আর তখন ডক্টরের দোষ দেয় তারা আমাদের রুগীকে মেরে ফেলেছে। আমি এই কারণে আপনাকে এত সময় ধরে অপেক্ষা করিয়েছিলাম, যাতে আপনি দ্বিতীয়বার এই ভুল না করেন। আমি চুপচাপ ছিলাম, কারণ আমি তার কোনো কথাই বুঝতে পারছিলাম না। তিনি কি কারণে আমাকে এরকম কথা বলছেন আমি সেটাও বুঝতে পারছিলাম না। তিনি আমাকে আরও কিছু বলছিলেন। তখনই হঠাৎ একজন নার্স দৌড়াতে দৌড়াতে এসে ইমার্জেন্সির কথা বলে ডক্টরকে নিজের সাথে নিয়ে গেল। আমি হতবাক হয়ে তার পিঠ দেখতে থেকে গেলাম। আমি কিছু বুঝতে পারছিলাম না। এ লোকেরা আমার জীবন মজা বানিয়ে দিয়েছে। আমি আমার বউয়ের সঙ্গে দেখা করতে এসেছিলাম, আর এরা বিনা কারণে আমার এত সময় নষ্ট করেছে। আমি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে সেই ওয়ার্ডে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলাম, যেখানে আমার বউ ছিল। কিন্তু অর্ধেক রাস্তায় গিয়েছিলাম, তখনই আমাকে গার্ড থামিয়ে দিল। সে আমাকে বলল, কোথায় যাচ্ছেন? আমি তাড়াতাড়ি করে আমার বউয়ের নাম আর বেড নম্বর বললাম। সে মাথা ঝাঁকিয়ে না করে বলল, উপর থেকে অর্ডার আছে, আপনাকে আপনার বউয়ের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হবে না। আর তাছাড়াও এখন দেখা করার সময় পার হয়ে গেছে। আপনি কাল সকালে আসবেন। আমার মন করছিল আমি সবকিছু ভেঙে চুরে তছনছ করে দিই। এই লোকেরা আমার জীবন সত্যি মজা বানিয়ে দিয়েছে। এরা কেন আমার বউয়ের সাথে দেখা করতে দিচ্ছে না? আমার মন করছিল আমি তাড়াতাড়ি পুলিশ স্টেশনে গিয়ে এদের বিরুদ্ধে অভিযোগ করি যে এরা আমাকে বিনা কারণে হয়রান করছে। কিন্তু তারপরে আমার হৃদয় একটা ভয় এসে গেল যে আমি যদি এরকম করি তাহলে অভিযোগ উল্টে আমার উপরেও আসতে পারে। না জানি আমার বউয়ের কি অসুখ হয়েছে, যার ব্যাপারে এই লোকেরাও বলতেই চাইছে না। রাত অনেক হয়ে গেছিল, তাই এখানে বসে থেকে কোনো লাভ ছিল না। এই কারণে আমি চুপচাপ বাড়িতে চলে এলাম। সারা রাস্তা আমি এই চিন্তা করতেই থাকলাম যে আমার বউয়ের হয়েছেটা কি। এই নার্সিংহোমের লোকেরা আমার সাথে এরকম কেন করছে? সেই ডক্টর আমার সাথে কেন এরকম ধরনের কথা বলছিল? এইসব প্রশ্নেরই কোনো উত্তর আমার কাছে ছিল না। কিছু সময় পরে আমি বাড়িতে পৌঁছে দেখলাম আমার দাদার বৌদি, যারা অন্য শহরে থাকতো, তারা আমার বাড়িতে চলে এসেছে। আমার দাদার বৌদি লিভিং রুমে বসেছিল। আমি তাদের কাছে গেলে তারা আমার বউয়ের ব্যাপারে জিজ্ঞেস করলো। আমি বললাম ও এখন ভালো আছে। এরপর আমি চুপচাপ নিজের ঘরে চলে গেলাম। আমি তাদেরকে বলিনি যে নার্সিংহোমের লোকেরা আমার সাথে এইরকম ব্যবহার করেছে। না জানি কেন আমার হৃদয়ে একটা ভয় বসে গেছিল। তাই আমি চাইলেও এই কথা কাউকে বলতে পারছিলাম না। কেননা এই মামলা আমার বউয়ের নয়, আমারও ছিল। হয়তো আমি এই কারণে ভয় পেয়েছিলাম যে আমার উপরে কোনো পুলিশ কেস হয়ে না যায়।
আর আমাকে জেলে না যেতে হয়। সেই রাত আমার জন্য খুবই অস্বস্তিজনক ছিল। আমি এক মুহূর্তের জন্য শান্তি পাচ্ছিলাম না, আর না তো ঘুমাতে পারছিলাম। সকালে সূর্য ওঠার সাথে সাথে আমি সোজা নার্সিংহোমে পৌঁছে গেলাম। কিন্তু আবারও সেই গার্ড আমাকে এটা বলেই ফিরিয়ে দিল যে সকালবেলা দেখা করা যাবে না, একমাত্র সন্ধ্যাবেলায় দেখা হবে। এই সময় আমি চুপ থাকাই ভালো মনে করলাম, কেননা আমাকে অফিসেও যেতে হতো। যদি আমি অফিসে না যাই তাহলে আমার চাকরিও বিপদে পড়ে যাবে। তাই আমি চুপচাপ অফিসের দিকে রওনা হয়ে গেলাম। কিন্তু আমার মুখের উপরে চিন্তা পরিষ্কার বোঝা যাচ্ছিল, যদিও আমি নিজেকে একদমই নর্মাল রাখার চেষ্টা করেছিলাম, যাতে কেউ দেখে এটা না বুঝতে পারে যে আমি ভীষণ টেনশনে আছি। অফিসে পৌঁছাতেই অনেক দেরি হয়ে গেল। বস আমাকে ডেকে খুব কথা শোনালো, আর আমি চুপচাপ সবকিছু সহ্য করে নিলাম। আমি যেন হাসতেও ভুলে গেছি। ডক্টর আমার বেঁচে থাকা মুশকিল করে দিয়েছে। আমি চুপচাপ নিজের কাজে লেগে গেলাম। কিন্তু যতই ধ্যান লাগানোর চেষ্টা করলাম, আমার মন বারবার নিজের বইয়ের দিকে চলে যাচ্ছিল। এক মুহূর্তের জন্য মনে হলো আমি সব ছেড়ে নার্সিংহোমে গিয়ে নিজের বউকে সেখান থেকে বের করে অন্য কোনো নার্সিংহোমে ভর্তি করিয়ে দিই। আমার এটাই সবচেয়ে ভালো বিকল্প মনে হচ্ছিল। কিন্তু তখনই আমার নার্স আর ডক্টরের কথা মনে পড়ল। যদি আমি এরকম করি তাহলে আমার উপরে পুলিশ কেসও হয়ে যেতে পারে। তাই আমি মনে মনে প্ল্যান বানিয়ে নিলাম যে আমি ঠিক সেই সময় নার্সিংহোমে পৌঁছাবো যখন গার্ড দেখা করার সময় বলেছিল। আমি আমার বউকে জিজ্ঞেস করতে চাইতাম ওর কি হয়েছে, ওর কোথায় ব্যথা। ধীরে ধীরে সময় কাটতে লাগলো। সারাদিন আমি অনেক কষ্টে একটা ফাইলও কমপ্লিট করতে পারলাম না। যে সময় আমাকে নার্সিংহোমে যেতে হতো সেই সময় আমি সেখানের জন্য বেরিয়ে গেলাম। যখন আমি সেখানে পৌঁছালাম তখন ওখানকার গার্ড আমাকে একবার আটকালো আর বলল কিছু সময় আগে দেখা করার সময় শেষ হয়ে গেছে। আজকে আবার আপনি দেরি করে এসেছেন। এখন আমার সহ্য ক্ষমতা শেষ হয়ে গেছিল। আমি গাড়ির কলার ধরে রেগে বললাম, তুমি কি পাগল হয়ে গেছো, নাকি আমাকে পাগল মনে করেছো? আমি মরে যাব, কিন্তু এখন এখান থেকে নিজের বউয়ের সঙ্গে দেখা না করে কোথাও যাব না। তুমি আমার জীবনকে মজা বানিয়ে রেখেছো। যখনই দেখা হয় তখনই বলো দেখা করার সময় শেষ হয়ে গেছে। যদি আমি আমার বউয়ের সঙ্গে দেখা না করি তাহলে তার চিকিৎসা করাবো কিভাবে? এখন অবধি আমি 1 টাকাও জমা করিনি। ওর ওষুধও আমাকেই নিয়ে আসতে হবে। কিন্তু তুমি যদি আমাকে এরকম ভাবে আটকাতে থাকো তাহলে আমার বউ ঠিক হবে কিভাবে? বরং ব্যথায় ছটফট করতে করতে বিনা চিকিৎসায় মরে যাবে। আমি তোমার বিরুদ্ধে পুলিশের অভিযোগ করব। আমার কথা শুনেও কার্ডের উপর কোনো প্রভাব পড়ল না। সে আমাকে ধাক্কা দিয়ে বলল, যাও এখান থেকে, কালকে এসো, আমাদের কাছে ফালতু সময় নেই। নিজের অসম্মানের উপর আমার খুব রাগ হচ্ছিল। আমার মন করছিল মেরে তার মুখ ভেঙে দিই। কিন্তু তার হাতে থাকা বড় বন্দুক দেখে আমি চুপ থাকায় ভালো মনে করলাম আর বাড়ির দিকে এগিয়ে গেলাম। বাড়িতে পৌঁছালে দাদা আমার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসার চোখে আমাকে দেখছিল। আমি তাকে না দেখার মতো করে ঘরের মধ্যে চলে যেতে চাইলাম, কিন্তু সে আমার কাঁধের উপরে হাত রেখে বলল, কি হয়েছে জয়, তোকে খুব টেনশন মনে হচ্ছে। তোর বউ কেমন আছে? আমরা নার্সিংহোমে তোর বউয়ের সঙ্গে দেখা করার জন্য যাচ্ছিলাম, কিন্তু গার্ড আমাদেরকে তোর বউয়ের সঙ্গে দেখা করতে দেয়নি। তোর বউ ঠিক আছে তো? আমি এক নজর নিজের দাদার দিকে তাকিয়ে দেখলাম আর বললাম, না, সবকিছু ঠিক আছে, ব্যাস কাজের চাপ একটু বেশি আছে। তুমি প্রার্থনা করো যেন সবকিছু ঠিক হয়ে যায়। আমার দাদা আমার কাঁধ চাপড়ে বলল, এরকম টেনশন করলে কখনোই সমস্যার সমাধান হবে না। যদি সেরকম কোনো ব্যাপার থাকে তাহলে আমাকে অবশ্যই বলিস। আমি যতটা পারবো তোর সাহায্য করব। কখনো মনে করিস না, তুই আমাকে তোর অসুবিধার কথা বললে আমি তোকে জার্জ করব। তাই তুই নিশ্চিন্তে নিজের সমস্ত সমস্যা বলতে পারিস। দাদার কথা শুনে আমার হৃদয়ে কিছুটা শান্তি পেলাম। আমার হৃদয় চাপ সহ্য করতে করতে ক্লান্ত হয়ে গেছিল। দাদার কথা শুনে আমি ইমোশনাল হয়ে ওর গলা জড়িয়ে ধরলাম। ওর গলা জড়িয়ে ধরাতে একটা আলাদাই শান্তি পেলাম। আমি কখনোই আমার বড় দাদার সঙ্গে খারাপ ব্যবহার করিনি। ও আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। বাবার যাওয়ার পরে আমি সব সময় তাকে বাবার সম্মান মেনেছি। আমি দাদার সঙ্গে কথা বলে নিজের ঘরে চলে এলাম। পুরো ঘর নিস্তব্ধতায় ডুবেছিল। আমাদের বিয়ে 5 বছর হয়ে গেছে, আর এই 5 বছরে আমাদের মধ্যে অনেকবার ঝগড়াও হয়েছে, কিন্তু তারপরেও আমরা একে অপরকে খুব ভালোবাসতাম। আমার চিন্তাতে আমার বউ সবসময় টেনশনে থাকতো। আজকাল আমার টাকার খুব দরকার ছিল। আমি যে কোনো উপায়ে টাকা ইনকাম করতে চাইতাম। এই কারণে আমি দিনরাত পরিশ্রম করলাম। এই জিনিসটা নিয়ে আমার বউ খুব টেনশনে থাকতো। ও বলতো যতটা হচ্ছে সেটাই ঠিক আছে, এমনি তো আমাদের এখনো কোনো সন্তান নেই, এই কারণে আমাদেরকে এত বেশি টাকার কি দরকার? যখন সন্তান হবে তখন এইসব করে নেব। কিন্তু আমি আগে থেকে সবকিছু জোগাড় করে রাখতে চাইতাম।
আজকে নিজের বউয়ের ঘরের মধ্যে না পেয়ে আমার চোখ ভিজে উঠেছিল। ওকে আমার খুব মনে পড়ছিল। কখনো কখনো ওর উপর আমার এত রাগ হতো যে মনে হতো আমি ওকে বাড়ি থেকে বের করে দিই। কিন্তু আজকে ওর এরকম বাড়ি থেকে যাওয়া আমাকে খুবই কষ্ট দিচ্ছিল। আমি চুপচাপ বিছানায় বসে ওর ছবি হাতে নিয়ে ওর ছবির সঙ্গে কথা বলতে লাগলাম। আমি বললাম, তোমার কথা খুব মনে পড়ছে, তোমাকে দেখার জন্য খুব মন কেমন করছে, কিন্তু নার্সিংহোমের লোকেরা আমাকে তোমার কাছে অব্দি পৌঁছানোর অনুমতি দিচ্ছে না। না জানি আমি এ কোন নার্সিংহোমে ফেসে গেছি। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। এমনি তো আমি তোমার মতো সাহসী মানুষ না। আমার তোমার খুব প্রয়োজন। প্লিজ ফিরে এসো। আমি অনেকক্ষণ অবধি নিজের বউয়ের ছবির সঙ্গে কথা বলতে থাকলাম আর নিজের হৃদয়কে সান্ত্বনা দিতে থাকলাম। কিন্তু আমি জানতাম এই সবকিছু একটা কল্পনা। ও এখন আসবে না, আর যখন আসবে তখন অনেক দেরি হয়ে যাবে। সে রাত খুব ধীরে ধীরে পার হতে লাগলো। আর আজকেও আমি এক মুহূর্তের জন্য ঘুমাতে পারছিলাম না। যখনই চোখ বন্ধ করতাম নিজের বউয়ের চেহারা মনে পড়ে যেত। এমনিতেও আমার অভ্যাস ছিল, যতক্ষণ অবধি আমি আমার বউয়ের গলা জড়িয়ে না ধরতাম ততক্ষণ আমার ঘুম আসতো না। আমাদের দুজনের মধ্যে কখনো কখনো ঝগড়াও হয়ে যেত, কিন্তু তখন আমি ওর গলা জড়িয়েই ঘুমাতাম। না হলে আমার খুব চিন্তা হতে থাকতো। এই একই অবস্থা ওরও ছিল। আমি ভাবতে থাকলাম, না জানি ও কিভাবে এই রাতে ঘুমিয়েছে। কেননা যতক্ষণ অবধি ও আমার স্পর্শ না পেত ওর ঘুমও আসতো না। আমি একটা গভীর শ্বাস নিলাম আর সকাল সকাল উঠলাম। চতুর্দিকে নিস্তব্ধতা বিরাজ করেছিল। আমার দাদা বৌদি রাতে দেরি করে ঘুমিয়ে সকালে দেরি করে উঠত, কারণ আমার দাদার কাজই এরকম ছিল। এই কারণে ওদের কোনো অসুবিধা হতো না। আমি উঠে নিজেকে তৈরি করলাম। এখন আমার উদ্দেশ্য প্রথমে নাস্তা করা, তারপরে নিজের বউয়ের সঙ্গে দেখা করার জন্য হাসপাতালে যাওয়া। আমি মনে মনে ভেবে নিয়েছি যে আমি আজকেই গাড়ির পা ধরে নেব, ওর কাছে কাকতি মিনতি করব, কিন্তু নিজের বউকে একবার অন্তত দেখব। যদি সে আমাকে ভিতরে না যেতে দেয় তাহলে আমি জানলা দিয়ে ওকে দেখব। যে অবস্থায় হোক না কেন ওকে দেখেই ছাড়ব। তাই হাসপাতালে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আমি জানি এই সব কিছু করে অফিসে যেতে আমার অনেক দেরি হয়ে যাবে, কিন্তু আজকে আমি এটা ভেবেই নিয়েছি যে আমি অফিসে বসকে বলবো আমার উপরে কি সমস্যা চলছে। কেননা যত লুকাতে চাইবো ততই সমস্যা বাড়তে থাকবে। আমি তাড়াতাড়ি রেডি হয়ে নার্সিংহোমের দিকে গেলাম, কিন্তু যেমনটা আমি ভেবেছিলাম একদমই সেরকমই হলো। গার্ড আবার আমাকে থামিয়ে দিল। তার একটাই কথা ছিল যে দেখার সময় পার হয়ে গেছে, এখন দেখা করার কোনো অবস্থাতে সম্ভব না, আপনাকে সন্ধ্যাবেলা আসতে হবে। এবার আমি তার পা ধরে অনেক অনুনয় বিনয় করলাম যে ভগবানের জন্য আমাকে একবার আমার বউয়ের সঙ্গে দেখা করতে দাও। আমি ভিতরে যাব না, ব্যাস বাইরে থেকে দেখেই চলে আসব। আমার অবস্থাটা বোঝার একটু চেষ্টা করো। ৩-৪ দিন হয়ে গেছে আমি আমার বউকে দেখিনি। না জানি ও কি অবস্থায় আছে। ভগবানের জন্য আমার অবস্থাটা বোঝার চেষ্টা করো। আমার এসব কথা শুনেও সে গার্ডের একটুও দয়া হলো না। সে পরিষ্কার বলে দিল, উপরে থেকে অর্ডার নেই, সন্ধ্যায় এসো, তখন দেখা করিয়ে দেব। আমি চুপচাপ অফিসে চলে গেলাম, কারণ আমি বুঝে গেছি যে এর কাছে অনুনয় বিনয় করা বেকার। এখন আমার উদ্দেশ্য হলো সেই ডক্টরের সঙ্গে দেখা করা, যে প্রথম দিনে আমার অনেক সময় নষ্ট করেছিল। আমি তার সঙ্গে দেখা করে তাকে জিজ্ঞেস করতে চাইতাম যে আমার সঙ্গে কেন এরকম ব্যবহার করা হচ্ছে। সারাদিন এই সমস্ত চিন্তাতেই কেটে গেল। সন্ধ্যা হতে আমি নার্সিংহোমে পৌঁছালাম। প্রথমে আমি সেই গার্ডের কাছে রিকোয়েস্ট করলাম, কিন্তু আজকেও সে আমাকে দেখা করতে দিল না। আর একটাই কথা বলল যে আজকেও দেখার সময় শেষ হয়ে গেছে। কথা শুনে আমি সোজা সেই ডক্টরের কেবিনের দিকে এগিয়ে গেলাম, যে আমার সময় নষ্ট করেছিল। আমি যখন কেবিনে প্রবেশ করলাম তখন সে সেখানেই বসেছিল। আমাকে দেখে তার হাব ভাব বদলে গেল। আমি তার সামনে গিয়ে বসতে বসতে বললাম, আপনারা আমার সাথে এটা কি ধরনের মজা করছেন? আমার বউ যে সমস্যা থাকুক না কেন আমাকে বলুন। আমার বউয়ের এমন কি অসুখ হয়েছে যে আপনারা আমাকে তার সঙ্গে দেখাও করতে দিচ্ছেন না? যখনই আমি দেখা করার চেষ্টা করি তখনই আমাকে এটা বলে ফিরিয়ে দেওয়া হয় যে দেখা করার সময় শেষ হয়ে গেছে। আসলে আমার বউয়ের হয়েছেটা কি, যে না তো নার্সিংহোম আমার থেকে টাকা নিচ্ছে আর না তো তার সঙ্গে আমার দেখা করতে দিচ্ছে। যতটা আমার মনে হচ্ছে আমার বউয়ের ডক্টর আপনি। আমার কথা শুনে সেই ডক্টর এক নজর আমাকে দেখলো, আর তারপরে যে কথা সে বলল সেটা শুনে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। আর আমি তাড়াতাড়ি মাথা ঝাঁকিয়ে বললাম, এরকম হতেই পারে না। আমার বউ খুব ভালো আর ভদ্র মেয়ে। আমি ওর স্বাস্থ্যের ব্যাপারে খুব ভালোভাবেই জানতাম। ও খুব তাড়াতাড়ি রেগে যেত, ক্লান্তি অনুভব করত, লোকের সঙ্গে কথা বলা বেশি পছন্দ করত না। কিন্তু ওর একটা গুণ হলো, ও
ও কখনোই এসব নোংরা কাজ করবে না। সামনে বসা ডক্টর আমাকে বলল যে আমার বউয়ের এইডস হয়েছে, এই কারণে আমাকে ওর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। ডক্টরের কথা শুনে আমি খুবই হতবাক হয়ে গেলাম আর টেনশনও পড়ে গেলাম। আমার বিশ্বাসই হচ্ছিল না। কিন্তু ডক্টর শান্ত চেহারা দেখে কিছু সময়ের জন্য আমি ঘাবড়ে গেলাম। এখন আমি কাহিনীটা একটু একটু করে বুঝতে পারছি। আমি বুঝে গেছি যে কিছু একটা ব্যাপারেই নার্সিংহোমে আছে। এই নার্সিংহোমে কিছু একটা বড় গড়বড় হচ্ছে, আর এই লোকেরা আমার কাছে কিছু লুকাচ্ছে। এখন আমি কোনো অবস্থাতেই নিজের বউকে এখানে ছাড়তে পারবো না। আমার বিশ্বাস হয়ে গেছে যে এই লোকেরা আমার বউয়ের জীবনে শত্রু হয়ে বসে আছে, আর না হলে এর পিছনে অনেক বড় একটা চক্র লুকিয়ে আছে। আমি তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম, আর এরকম ওঠাতে ডক্টর হালকা হাসলো। আর তার হয়তো মনে হয়েছিল আমি দুঃখী মনে নিজের বাড়ি ফিরে যাব। কিন্তু এরকম হলো না। আমি দৌড়ে সেই গার্ডকে কাটিয়ে নিজের বউয়ের বেডের কাছে পৌঁছে গেলাম। গার্ডের আমাকে ধরতে আসার আগেই আমি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দিলাম। আমার হৃদয় খুব জোরে ধুকধুক করছিল। আমি জানতাম যেভাবে আমি গার্ডকে এড়িয়ে এখানে এসেছি সেটা একদমই ভালো না। এই লোক আমাকে জখম না করে দেয়, আমার কিছু উল্টোপাল্টা না হয়ে যায়। কিন্তু আমি আমার বউকে এরকম ভাবে ছেড়ে যেতে পারি না। সামনে আমার বউ মাথা অব্দি চাদর ঢেকে ঘুমাচ্ছে। আমি এক পা করে ওর কাছে এগিয়ে গেলাম। আমার অবস্থা এমন ছিল যেন কোনো তৃষ্ণার্ত জলের সন্ধান পেয়েছে। আমার চোখে জলে ভরে উঠেছিল। যখন আমি ওর চাদর সরালাম তখন আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল। কেননা সেখানে আমার বউ নয়, বরং অন্য কোনো অপরিচিত মহিলার মৃতদেহ পড়েছিল, যাকে এরা আমার বউ বলেছিল। আমার মস্তিষ্ক খুব তাড়াতাড়ি কাজ করতে লাগলো। আমি তাড়াতাড়ি সেই মৃতদেহের উপরে আবার চাদর দিয়ে ঢেকে দিলাম, আর সেই ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম। বাইরে নার্স, ডাক্তার আর গার্ডও দাঁড়িয়েছিল, যারা আমাকে খেয়ে ফেলার মতো চোখে দেখছিল। আমি তাদেরকে কোনো সুযোগ না দিয়ে তাড়াতাড়ি করে নার্সিংহোম থেকে বাইরে বেরিয়ে এলাম। সে লোকেরা আমার পিছন পিছন দৌড়াচ্ছিল, কিন্তু আমি এত জোরে দৌড়ালাম যে কেউ আমাকে ধরতে পারল না। আমি তাড়াতাড়ি করে নিজের গাড়ি স্টার্ট দিয়ে বাড়ির দিকে এগিয়ে গেলাম। প্রথমেই আমি আমার দাদাকে এই জিনিসটা বলতে চাইতাম, যাতে ও আমার অবস্থা বুঝতে পারে আর আমার সাহায্য করতে পারে। বাড়িতে পৌঁছে আমি দেখলাম ও লিভিং রুমে বসে নিজের বউয়ের সঙ্গে কথা বলছে। ওকে দেখে আমি তাড়াতাড়ি বললাম, দাদা আমার সাথে চলো, অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে। ও আমার দিকে অবাক চোখে দেখলো আর প্রশ্নবোধক স্বরে জিজ্ঞেস করলো, কেন, কি হয়েছে, সব ঠিক আছে তো? আমি বুঝতে পারছিলাম না যে আমি ওকে এখানে এই কথা বলবো নাকি বাইরে গিয়ে। তারপর আমি সেখানেই বলা ভালো মনে করে ওকে সমস্ত কথা বললাম। আমার কথা শোনার পরে দাদা রেগে বলল, আমি তোকে প্রথম দিনই সবকিছু জিজ্ঞেস করেছিলাম, কেননা আমরা তোর মুখ দেখে বুঝতে পেরেছিলাম যে কোনো সমস্যা নিশ্চয়ই আছে, কিন্তু তুই আমাকে কখনো নিজের মনে করিসনি। দাদা আমার উপরে অভিযোগ করতে লাগলো। তখন আমি হাত জোড় করে বললাম, আমার নিজের ভুলের অনুভব হয়ে গেছে। আমার মনে হয়েছিল হয়তো আমারই কোনো ভুল হয়েছে, এই কারণে সমস্ত ব্যাপারটা লুকাতে চাইতাম। কিন্তু এখন আমি বুঝতে পারছি এটা পুলিশের মামলা। এই নার্সিংহোমের লোকেরা আমার সাথে কিছু গড়বড় করতে চায়। তারা আমার বউকে কোথায় নিয়ে গিয়েছে, না জানি তারা আমার বউয়ের সাথে কি করেছে। আমার খুব ভয় লাগছে আমার ভুলের কারণে আমার বউয়ের না কিছু হয়ে যায়। আমার কথা শুনে দাদা কিছু সময় চুপ থাকলো। তারপর বলল, আমি কিছুদিন আগে একটা ঘটনা শুনেছিলাম যে কিছু নার্সিংহোমের লোকেরা এরকম কাজ করছে। তারা সাধারণ রোগীকে ধরে তার অঙ্গ প্রত্যঙ্গ বের করে অনেক দামে সেটা বিক্রি করে দেয়, আর বাড়ির লোকেদের মৃত্যুর খবর দিয়ে দেয়। আমার মনে হয় তোর বউয়ের সাথেও এই লোকেরা সেটাই করতে চাইছে। কিন্তু কপাল ভালো যে তুই সময় থাকতে সত্যিটা জানতে পেরে গেছিস। নিজের দাদার কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম। তারপরে আমরা তাড়াতাড়ি করে থানায় গেলাম আর নিজেদের অভিযোগ দায়ের মামলা করে দিলাম। পুলিশ ইন্সপেক্টর বলল, আগেও এই নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ এসেছিল। এরপরে পুলিশ ইন্সপেক্টর আমার দিকে তাকিয়ে বললেন, আমি ফোর্স নিয়ে এক্ষুনি সেখানে পৌঁছাচ্ছি। দেখি তারা আপনার স্ত্রীর সাথে কিভাবে খারাপ করতে পারে। আমি এখনো জানতাম না যে আমার বউয়ের কিডনি বের করা হয়েছে নাকি অন্য কিছু। এই চিন্তায় আমাকে খেয়ে যাচ্ছিল। পুলিশের সাথে আমরাও নার্সিংহোমে পৌঁছালাম। বাইরে দাঁড়ানো গার্ড আমাদেরকে আটকানোর চেষ্টা করলো, কিন্তু পুলিশকে দেখে তারা সবাই চুপ হয়ে গেল। পুরো নার্সিংহোমে তল্লাশি চালানো হলো। এই লোকেরা অনেক বড় পরিমাণে এই ব্যবসা চালাচ্ছিল। কয়েকজন লোককে সেখান থেকে মুক্তি করা হলো। আমি যদি বোকা হতাম তাহলে হয়তো নিজের বউয়ের উপরে সন্দেহ করতাম, কিন্তু আমার বিশ্বাস ছিল যে আমার বউ সতী সাবিত্রী। আমার বউ কখনোই আমাকে ধোকা দিয়ে উল্টোপাল্টা কাজ করতে পারে না। আমি সমস্ত জায়গায় আমার বউকে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। শেষ পর্যন্ত পুলিশ সেই ডক্টরকে ধরে নিল
আর তার জবানবন্দিতে সমস্ত সত্যিটা সামনে বেরিয়ে এলো। সে ডক্টর স্বীকার করলো যে তারা লোকদের সাথে এই কাজ করছিল, আর আমার বউকে একটা আলাদা জায়গায় রাখা হয়েছে। তারা আমার বউয়ের কিডনি বের করে অন্য একজনকে বিক্রি করতে চাইতো। আমরা তার কথা মতো সেই জায়গায় পৌঁছালাম যেখানে আমার বউকে রাখা হয়েছিল। আমার সাথে আমার দাদাও ছিল, যে এক মুহূর্তের জন্য আমাকে একলা ছাড়েনি। আমরা ঘরের ভেতরে গেলাম, আর শেষ পর্যন্ত আমার বউকে খুঁজে পেলাম। ওর অবস্থা খুব খারাপ ছিল। আমি ওর গলা জড়িয়ে ধরলাম, আমার চোখ দিয়ে জল ঝরছিল। ও আধমরা অবস্থায় ছিল। আমি ওকে বাড়িতে নিয়ে এসে ভালো ডক্টরকে দিয়ে ও চিকিৎসা করালাম। সেই লোকেদের পুলিশ ধরে নেয়, আর ধীরে ধীরে ওদের পুরো গ্যাংকেও শেষ করে দেয়। এই অনুভব আমাকে বুঝিয়ে দিয়েছিল যে আমার সবচেয়ে বড় ভরসা হলো আমার দাদা, যে সমস্ত বিপদে আমার সাথে দাঁড়িয়েছিল। আর আমি এটাও বুঝতে পারলাম যে কখনোই নিজের লোককে একলা ছাড়া উচিত নয়, আর কারো উপরে ভরসা করা উচিত না। আমি সেই লোকদের উপর ভরসা করে অনেক বড় শাস্তি পেয়েছি। এই অনুভব আমি জীবনভর ভুলতে পারবো না। এই অনুভব আমাকে জীবনের সবচেয়ে বড় সত্যিটা বুঝতে সাহায্য করেছে। বন্ধুরা, তোমরাও ধ্যান রাখবে, তোমাদের আশেপাশে লোকেদের উপরে চোখ বন্ধ করে ভরসা করবে না, কেননা এই যুগের লোকেরা সবাই ভরসার যোগ্য না। ধন্যবাদ বন্ধুরা।